বর্ডার নিয়ে কথা বলি আমরা যেন ভুলে না যাই, এবং সব প্রাণের পজিশন পেপারটা প্রেজেন্ট করার সময় নুসরাত এটা বলছিলেন পরিষ্কার করে যে আমরা যেন এটাকে বাংলাদেশের মানুষ, তাই আমাদের আহাজারি বাংলা। হ্যাঁ, অবশ্যই সেটা আমাদের একটা রিজন, কিন্তু সেটাই যেন আমাদের একমাত্র গন্তব্য হয়ে না দাঁড়ায়। আমরা যেন ট্রান্স বর্ডার, হ্যাঁ, একটা মানুষের দুঃখ দুর্দশার কথা যাতে আমরা বলতে পারি, যাতে ভারতের যে মানুষটা প্রান্তিক হচ্ছে সীমান্তের কারণে তার কথাও যেন আমরা বলতে পারি। অবশ্যই আমার চোখের সামনে আমার দেশের যে মানুষটা আক্রান্ত হয়েছে, যার লাশ 5 দিন পরে পৌঁছে যাওয়ার পরে মানুষের হাতে এসছে, আত্মীয় স্বজনরা এপার থেকে চিৎকার করছে, কাঁদছে, তাদের জন্য আমাদের আহাজারি এক রকমের। কিন্তু তার মানে এই না এটা যেন একদম জাস্ট একটা ন্যাশনালিস্ট পার্সপেক্টিভ থেকে, একটা ন্যারো ন্যাশনালিস্ট ফ্রেম থেকে ইন্ডিয়া খুব খারাপ, আমরা খুব ভালো, ইন্ডিয়ার বর্ডার ম্যানেজমেন্ট খুব খারাপ, আমাদের বর্ডার ম্যানেজমেন্ট খুব ভালো, এইরকম জায়গায় যেন আমরা না যেয়ে পৌঁছাই। এটা খুব ঝুঁকিপূর্ণ। আমার এইখান থেকে আমরা আলোচনাটা শুরু করি। নাভিন থাকলে খুব ভালো হতো। নাভিন ও আসলে অনেক সিভিয়ার মাইগ্রেনের কারণে আসতে পারেনি, ওষুধ খেয়ে আসার চেষ্টা করছিল, পারে নাই। নাভিনের পেপারটার মধ্যে এত ভালো কতগুলো ইনসাইট আছে। নাভিনের বইটা আপনারা যদি পারেন কখনো দেখে নেবেন। বইটার নাম হচ্ছে ইন্ডিয়াস বাংলাদেশ প্রবলেম। বাংলা মানে ভারতের, বইটার নামটাই এত চমৎকার যে ভারতের বাংলাদেশ সমস্যা, ভারত মানে বাংলাদেশ নিয়ে ভারতের যে মাথা ব্যথা আর কি, এইটা নিয়ে হচ্ছে, এবং একটা চমৎকার নিওলিবারাল ইকোনমির জায়গা থেকে কিন্তু রাজনৈতিক ইস্যুগুলোকে অ্যাড্রেস করছে এত ভালো করে। হ্যাঁ, তো সেটা, এবং নাভিন থাকলে যেটা হতো, নাভিনের লেখাটা পড়া, নাভিন থাকলে বলা মানে আমরা তো যা লিখি অনেক সময় আমরা শ্রোতাদের মুখের দিকে তাকিয়ে সেটাকে আরও 2 লাইন বাড়তি ব্যাখ্যা করি, আরেকটু ব্যাখ্যা করি, আরেকটু বিশদ করি, আরেকটা গল্প বলি, ওটা ব্যাখ্যা করতে গিয়ে সেইটা মিস করলাম আমরা, সেইটা নাভিনের প্রেজেন্স থেকে আমরা মিস করলাম। রনির কাজ অসাধারণ। আমি জানি যে রনি বর্ডার নিয়ে কাজ করে, ফটোগ্রাফি করেন রনি বর্ডার নিয়ে, এটা আমি জানি। রনি আমাকে তার এক্সিবিশন দেখার জন্য বলেছেন, আমি একবার বোধহয় বুড়ি ছোঁয়ার মতো করে কোনো রকমের দৌড়ে গিয়ে দেখেছি। কিন্তু রনি যে এতদিন ধরে এত এনগেজডভাবে এত বিস্তারিত কাজ করেন, এত ডিটেইল কাজ করেন, এটা আমার জানা ছিল না, এবং আমি সত্যি এটা আমার বিরাট একটা লাভ হলো রনির প্রেজেন্টেশনটা দেখা। অনেক কিছু দেখা হলো। অধিকার তো আমরা জানি যে লম্বা সময় ধরে বাংলাদেশের ভেতরে এবং নানা রকমের ইস্যু নিয়ে, হ্যাঁ, অধিকার কাজ করছে, এবং অবশ্যই বর্ডার নিয়েও, বর্ডার ভায়োলেন্স নিয়ে লম্বা সময় ধরে কাজ করছে। আমি একটু অন্য জায়গায় যাই, যেহেতু আমার পিএইচডি কাজটা ছিল হচ্ছে 1947-এর দেশভাগ নিয়ে, পার্টিশন নিয়ে। তো আমার বর্ডারের আগ্রহটা ওখান থেকে আসলে, যে বর্ডার তৈরি হলো বা বর্ডারকে নিয়ে আজকে আমরা যে সমস্যাটা দেখছি, সেই সমস্যাটার গোড়া কোথার থেকে, সেই সমস্যাটা তৈরি হচ্ছে কোথার থেকে। তো সেইখান থেকে আসলে কথাটা, সবচেয়ে প্রথম কথা, যে যেই মানুষগুলোকে আপনি ভিকটিম হতে দেখছেন বর্ডারে, এইটা কি তাদের চয়েস? তারা কি চেয়েছে তারা কি চেয়েছে যে তাদের জীবন সীমান্ত দিয়ে 2 ভাগ হোক? তারা কি চেয়েছে যে তাদের বাড়ির রান্নাঘরটা এই পারে আর শোবার ঘরটা ওই পারে পড়ুক? তারা কি চেয়েছে যে তাদের বাপ চাচাদের 2 জন এই দিকে থাকবে, ভারতে থাকবে, আর 3 জন থাকবে বাংলাদেশে? এমনটা কি তারা চেয়েছে? তারা কি চেয়েছে এরকম যে তারা থাকবে এখানে আর তাদের চাষের জমিটা পড়বে ওই পারে, অথবা তাদের নিকটস্থ বাজারটা বা হাসপাতালটা ওই পারে আর তারা থাকে এই পারে? সীমান্তের কোনো মানুষ, আপনি কি এরকম জীবন চাইবেন? আমি কি এরকম জীবন চাইব যে আমি থাকবো এই পারে কিন্তু আমার চিকিৎসা করার জন্য যেতে হবে সীমান্ত ডিঙায় ওই পারে? তো এখন কিন্তু দেখেন, সীমান্তবর্তী মানুষের, হাজার হাজার মানুষের জীবনে এটাই বাস্তবতা। আমি যখন আমার মাঠ গবেষণার কাজ করছিলাম, রিসার্চের কাজ করছিলাম, তখন খুব মানডেইন, খুব তুচ্ছ, খুব সাধারণ জিনিস, প্রত্যেক দিন সকালে দিনাজপুরের হিলি বাজারের টোকাই ভাঙ্গাড়ির দোকানে কাজ করে যে টোকাইরা, ভাঙ্গাড়ির দোকান বোঝেন তো, স্ক্র্যাপ কালেক্টর, হ্যাঁ, তো ওই ভাঙ্গাড়ি জোগাড় করে যারা, এখন দিনাজপুরের হিলি একটা ছোট্ট জনপদ, ওইখানে আপনি যে ভাঙ্গাড়ি জোগাড় করবেন তা দিয়ে আপনার রুটি রুজি হবে না, আসলে ব্যবসা চলবে না। তো ওই ভাঙ্গাড়ির দোকানের 2-3টা টোকাই থাকে। এই টোকাইরা প্রত্যেক দিন সকালে একটা ঝোলা কাঁধে করে ফেলে বর্ডার ক্রস করে 60 টাকা, তখন ছিল 60 টাকা বাস ভাড়া দিয়ে কাছের বড় শহর বালুরঘাটে যায়। বালুরঘাট থেকে যে সারাদিন ধরে টোকায় তারপরে আবার ফিরে আসে ওই একই রাস্তায়, এবং অবশ্যই পাসপোর্ট ভিসার বালাই নাই, কোনো কিছুর বালাই নাই, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে। রোজই তো আসে, রোজই যায়, রোজই আসে, তার মধ্যে একদিন হয়তো একজন আসলো না।
আসলো না যে ফিরে, তার পরিবার পরিজন অপেক্ষা করলো, আজও আসলো না, কালও আসলো না, পরশু আসলো না, 3 মাস ধরে আসলো না, 6 মাস পরে আসলো। জানা গেল যে এই 6 মাস সে কোনো একটা জেলে ছিল, অথবা কপাল যদি আরও খারাপ থাকে কখনো আসলোই না। এখন ধরেন, অথচ ওই মানুষটা আসলো না, কিন্তু তার মতো আরও অনেকে তো প্রতিদিন যাচ্ছে আর আসছে। আজকে ফেলানি খাতুন, আপনারা আমার এত ফেলানি খাতুনের নামটা নিয়ে ওই যে কথাটা ছিল, ওই রডি প্রেজেন্টেশনের মধ্যে ছিল যে ফেলানির নামটার মধ্যে আছে তাকে ফেলে দেওয়া যায়, এক্সপেন্ডেবল, খরচ করে ফেলা যায়, এক্সপেন্ডেবল। এই লাইফ, ওই যে বেয়ার লাইফের, আগামবেনের বেয়ার লাইফের ধারণা পজিশন পেপারে উল্লেখ হয়েছে যে স্টেট অফ এক্সেপশন এবং বেয়ার লাইফের ধারণা। তো এটা হচ্ছে ফেলানিকে ফেলে দেওয়া যায়, হ্যাঁ, বা এরকম মানে ধরেন। তো এখন এই যে মানুষজন, এইটা তো মানুষজনের চয়েস ছিল না। এইরকম আপনার জীবন, আপনার জীবিকা, আপনার আত্মীয় স্বজন, আপনার রক্ত বর্ডার দিয়ে ভাগ হয়ে যাবে, এটা তো মানুষজনের চয়েস ছিল না। তাহলে এটা চয়েস কীভাবে হলো? স্টেট মেকিংয়ের মধ্যে দিয়ে, রাষ্ট্র তৈরি করার মধ্যে দিয়ে আমরা মানুষজনকে এরকম ঝামেলার মধ্যে ফেলছি। ফেলার পরে এটাও গবেষকরা বলছেন, উইলিয়াম ভ্যানসেন্ডেলরা অনেক পুরনো সময় থেকে কাজ করছেন, ভ্যানসেন্ডেল বলছেন যে মানুষজন এবং পার্টিশন যখন হয়েছে, পূর্ববঙ্গ আপনারা জানেন গরিব মানুষের জায়গা ছিল, এবং পার্টিশনের সময় পূর্ববঙ্গ নিয়ে বেশিরভাগ সময়ই পার্টিশনের গল্প যদি আপনি দেখেন, আপনি যদি তখনকার পত্রিকাগুলো ঘাটেন, তখন দেখবেন যে পূর্ববঙ্গ কী হবে ভাগ হয়ে, মানে বেঙ্গল ভাগ হয়ে পূর্ববঙ্গের কী হবে, এই নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা ছিল না, কারণ এটা একটা গরিব হতদরিদ্র জনপদ, হাভাতের দেশ, এটা হাভাতের দেশ। শিক্ষিত সহায় সম্পন্ন যারা অমুসলিম যারা ছিলেন, যারা হিন্দু ছিলেন, তারা ওপারে চলে যেতে চেয়েছেন। সবাই যেতে চান না, যারা চান নাই তারা অনেক দুর্ভোগের মধ্যে পড়েছেন পরের বছরগুলোতে, কিন্তু যারা একটা অংশ চলে গেলেন। ওপার থেকেও খুব এডুকেটেড নন বেঙ্গলিরা পাকিস্তানের খোঁজে আর এইদিকে আসেন নাই। এখানে কারা এসছে? এখানে এসছে বিহার এবং আপনার উত্তরপ্রদেশ থেকে গরিব মানুষেরা, যারা পার্টিশনের বহু আগে থেকে এখানে আসতো। তারা ওই কুড়িগ্রামের রিক্সাওয়ালার মতো, ঢাকাতে যখন কুড়িগ্রামের রিক্সাওয়ালারা আসে আপনার পরিযায়ী শ্রমিক হিসেবে বা অভিবাসী শ্রমিকের হিসেবে এসে 2 মাস 4 মাস 6 মাস রিক্সা চালায়, টাকাটা পুঁজিটা জমায়, আবার ঘরে যায়, সংসার করে, খায় দায়, ওটা শেষ হলে আবার ঢাকায় আসে। তো এইরকম পার্টিশনের বহু আগে থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে এখানে মানুষজন আসতো। এখন এই যে হঠাৎ করে পার্টিশন হয়ে গেল, মানুষজন তো বুঝতেই পারেনি। আমাকে হিলিবাজারের একজন হিন্দু ভদ্রলোক বলছিলেন যে আমাদের বাপদাদারা তো ভাবেই নাই যে এটা একটা ফরেন ল্যান্ড হয়ে যাবে। তারা তো ভাবেই নাই যে, তারা তো ভাবছে যে দুইটা দেশ হবে, তো কী আছে, আমরা আজকেও সকালে ট্রেনে চললে বিকালে কলকাতায় যে চা খেতে পারি। তারা ভাবছে এরকমই হবে, কিন্তু এটা যে ফরেন ল্যান্ড হয়ে যাবে, এখানে যে পাসপোর্ট ভিসা হবে, আমরা যে আর যাতায়াত করতে পারবো না, কী আসলে মানুষের জীবনে নেমে আসতেছে, মানুষ তো এটা জানতো না। এখন ধরেন যেই মানুষ এটা জানতো না, তাকে আপনি এইরকম করে সীমান্তের 2 পারে বিভক্ত করে দিচ্ছেন। ফেলানির গল্পটা কি? ফেলানির ওইদিকেও আত্মীয় স্বজন, ওইদিকেও বাপের সাথে সে ছিল, এদিকেও তার আত্মীয় স্বজন। তার কেউ বলে 13, 14, 15, 16, এই তো বয়সের রেঞ্জটা ভ্যারি করতে থাকে। তার বিয়ে ঠিক হলো, মার দিকের একটা কাজিনের সাথে তার বিয়ে ঠিক হলো। তখন তার বাপ তাকে আসাম থেকে, তার বাপের ওই আসামে একটা দোকান ছিল, ছোটো একটা মুদির দোকান ছিল। তার বাপ মেয়েটাকে নিয়ে এপারে আসতেছে বিয়ের জন্য। সে হঠাৎ করে সীমান্তে তাকে গুলি করে মেরে ফেলা হলো। বাপ চলে আসতে পারলো, মেয়েটা গুলি খেয়ে মরে গেল, এবং সেই লাশ হস্তান্তর। কত ইন্টারেস্টিং ঘটনা! এই ছবি, আপনারা যেই ছবিটা দেখেন ফেলানির, যে ঝুলছে ওই যে নীল কামিজ আর নীল সালোয়ার আর লাল মাফলার পরা যে ফেলানির মেয়েটা ঝুলছে, এই ছবিটা আপনি আইনসিদ্ধভাবে কোথাও পাবেন না। এটার কপিরাইটেড ভার্সন যার কাছে, যে এটার ফটোগ্রাফার, তার কপিরাইটটা সে কোনোভাবে দিতে চায় না, যোগাযোগ না। আমি এক ভদ্রলোক, বাংলাদেশের না, ভারতের, যে আমি তাকে আমার রিসার্চের সময় লিখলাম যে আমি এটা করতে চাই, সে আমাকে এটা দিল না। ঠিক আছে, ছবিটা কোনোভাবে কোনো যোগাযোগই করলো না, মানে আমার ইমেলে কোনো উত্তর দিল না। এই ছবি আপনি পাবেন না। ফেলানিকে যখন ফেরত পায় বা তার আত্মীয় স্বজনরা, সেই ছবি তো আরও মর্মান্তিক। এটা ঢাকার পত্রিকায় ছাপা হয়েছে, এটা আমার বইয়ে আমি ছাপতে পারি নাই, কারণ এতই গ্রাফিক এই ছবি, যে বই এত সেন্সিটিভ ছবি, যে বই এইরকম ভায়োলেন্ট ছবি ছাপতে চায় না। কোরবানির সময় গরু বাসার বাইরে জবাই হয়,
তারপরে গরুটাকে বাসার মধ্যে আনা হয় না, যেরকম করে বাঁশের মধ্যে গরুর 4 পা বেঁধে ওটাকে ঝুলিয়ে আনে না, ঠিক এইভাবে ফেলানিকে ঝুলিয়ে এই পারে আনা হয়েছে। ঠিক আছে, এই ছবি তো এখানে পত্রপত্রিকা আছে। এই যে ধরেন এই মানুষ তো ফেলানি চাইছিল যে তার জীবন, ফেলানির বাপ চাইছিল যে তার জীবন 2 ভাগে ভাগ হোক। আমরা রাষ্ট্র তৈরি করছি, আমাদের স্টেটসম্যানের রাষ্ট্র তৈরি করছে। এরপরে আমরা এই রাষ্ট্র তৈরি করতে গিয়ে মানুষের জীবনকে বিভক্ত করছি, এবং বিভক্ত করে আরও মজা দেখেন, বেঙ্গল পার্টিশন যখন হয়, পাঞ্জাব বর্ডারে এত সহিংসতা হয়েছিল, এত রক্তারক্তি হয়েছিল যে সাথে সাথে পাঞ্জাব বর্ডার সিল করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, রক্তপাত আর যাতে না বাড়ে। বেঙ্গল বর্ডার খোলা রাখা হলো। কেন খোলা রাখা হলো? যে নেহরু এবং লিয়াকত আলী খান 48-এ ইন্টারডোমিনিয়ন মিটিংয়ে 2 প্রাইম মিনিস্টার বললেন যে বেঙ্গল বর্ডার খোলা রাখতে হবে, কারণ বেঙ্গলে একটা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ নিতে হবে, একটা হিলিংয়ের সুযোগ দিতে হবে। কী সেই সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ? তার মানে যারা জমি জমা ফেলে রাতারাতি যাদেরকে চলে যেতে হচ্ছে, বিরাট ল্যান্ডেড প্রপার্টি আছে কিন্তু কিংবা এখানে একটা ফ্যাক্টরি আছে, সেটার বিলি বন্টন ব্যবস্থা করতে পারে নাই, কেনাবেচা করতে পারে নাই, এক্সচেঞ্জ করতে পারে নাই, তাড়াহুড়া করে চলে যেতে হয়েছে। ওভার দ্য ইয়ার্স যেন তারা এগুলো আস্তে আস্তে সেটেল করতে পারে, এই জন্য বেঙ্গল বর্ডার খোলা রাখা হবে। আজও খোলা রাখা হলো, কালো খোলা রাখা হলো। 80-র পর থেকে যখন এই বার্ড ওয়্যার আসলো, এই কাঁটাতার যখন থেকে আসলো, কাঁটাতার আসার আগ পর্যন্ত এই বেঙ্গল বর্ডার খোলা রাখা হলো। খোলা রাখা হলো বেঙ্গল বর্ডার রাষ্ট্রের চাহিদা থেকে। 2 রাষ্ট্র মিলে এগ্রি করলো যে বেঙ্গল বর্ডার খোলা থাকবে। এরপরে যখন ভারতে হিন্দুত্ববাদী রাজনীতি যখন ভারতে শক্তিশালী হচ্ছে, তখন এই মাইগ্রেন্টদের নাম হলো, এই যে বেঙ্গল বর্ডার খোলা থাকলো এবং হতদরিদ্র সীমান্তবাসীরা কাজের জন্য ওই পারে যায়, খুব পরিষ্কার অর্থনৈতিক কারণেই যায়, কাজের জন্য যায়। কেউ কেউ প্রত্যেক দিন যায়, কেউ কেউ একবার যে কাজ করে লম্বা সময় থেকে তারপরে কাজ করে চলে আসে। এই যে যায়, হঠাৎ করে বিজেপির উগ্র হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি যখন উত্থান ঘটল, তখন এই যাওয়া মানুষদেরকে বিজেপি আইডেন্টিফাই করলো ইনফিল্ট্রেটার, মুসলিম ইনফিল্ট্রেটার, জঙ্গি হিসেবে। নিরীহ টাকা পয়সা কামাইয়ের জন্যে, বেঁচে থাকার জন্যে যেই লোকগুলো এপার ওপার করতো, হঠাৎ করে তারা রাষ্ট্র এবং রাজনীতির কারণে তার নাম হয়ে গেল মুসলিম ইনফিল্ট্রেটার। নরেন্দ্র মোদী যার প্রথমবার যখন ইলেকশন করতে আসার সময় তিনি কলকাতায় আসবেন, সফর করেন না রাজনৈতিক নেতারা, তো উনি ক্যাম্পেইনের জন্য কলকাতায় ঢুকবেন। তখন কলকাতা আসার আগের থেকে তিনি বলছেন যে কলকাতার বাংলাদেশিরা 4টি বাট্টি গুটাও, কলকাতার বাংলাদেশিরা 4টি বাট্টি গুটাও। বাংলাদেশি কোথা থেকে? কলকাতায়। তার মানে তিনি আসলে কলকাতায় যে বাংলাভাষী মুসলমানরা আছে, তিনি তাদেরকে বলছেন যে তোমরা 4টি বাট্টি গুটাও। তারা মানেই হচ্ছে সমান সমান বাংলাদেশি। এই যে পলিটিক্স, তাদেরকে বাংলাদেশি হিসেবে লেবেল সেটে দেওয়া, তাদেরকে বাংলাদেশি হওয়া মানেই তো হচ্ছে আপনি ওখানে ক্রিমিনালাইজ হলেন, আপনি ওখানে বেআইনি হইলেন, অবৈধ হইলেন, আপনার সাথে যা খুশি তাই করা যায়। এই যে ধরেন পুরো জিনিসটা, প্রসেসটা তৈরি হলো, এর একটাও মানুষজন চায় নাই। কিন্তু আমরা মানুষজনের উপরে এবং তাদের রুজি, আমরা চোরাচালান নিয়ে, এই সীমান্তে পারাপার নিয়ে কথা বলা আরও ট্রিকি কেন? আমরা ভাবি নাভিনের কথার মধ্যে ছিল, নাভিন থাকলে আরও বিস্তারিত ওই জায়গাটা ব্যাখ্যা করতেন। সেটা হচ্ছে যে চোরাচালানের সাথে নিউলিবারাল রাজনীতি, এই অর্থনীতির সরাসরি সম্পর্ক আছে। ঠিক আছে, আপনি একদিকে মনে হচ্ছে যে সব বন্ধ করে দিচ্ছেন, এই দেখেন আপনি এত ফ্লাড লাইট জ্বালাইছেন, কাঁটাতার দিছেন, লাইটগুলো সব বাংলাদেশের দিকে তাকায় আছে, আপনি বন্দুক তাক করে আছেন, কিছু কি বন্ধ হয়েছে? কোনো চোরাচালান কি বন্ধ হয়েছে? চোরাচালান তো বন্ধ হয় নাই। তাহলে তো এটা আপনার খুব স্বাভাবিক প্রশ্ন, এবং রাষ্ট্র জানে যে চোরাচালান হচ্ছে, তাহলে এটা কীভাবে হয়? তাহলে যদি তাই হয় যে আপনি এত কিছু করে চোরাচালান বন্ধ হয় নাই, তাহলে জিজ্ঞেস করতে ইচ্ছা হয় যে তাহলে এই জিনিসগুলো দেওয়া হয়েছে কেন? এগুলো নিয়ে অ্যানথ্রোপোলজিস্টরা অনেক সময় ব্যবহার করছেন একটা ধারণা, সেটা হচ্ছে যে ধরেন থিয়েটার স্টেট, ওই যে একটু আগে আমরা শুনছিলাম যে রাজনৈতিক, নাভিনের লেখার মধ্যে ছিল যে রাজনৈতিক নাটক। হ্যাঁ, নাভিন বলছেন রাজনৈতিক নাটক, একজনকে রেফার করে। আমরা যেমন কোনো একজন অ্যানথ্রোপোলজিস্টের কাছ থেকে বলতে পারি যে এটা থিয়েটার স্টেট, আপনাকে দেখানো হচ্ছে যে খুব সব কিছু আমরা আমাদের সভরেনিটি রাখার জন্য সব কিছু টাইট, এখান দিয়ে একটা পাখিও যেতে পারবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যা যাওয়ার, যা আসার সবই যায়। শুধু 2-4 জন এক্সপেন্ডেবলকে এত গ্রাফিক্যালি মারা হয়, বেড়ে আমাদেরকে দেখানো হয় যে
বা দুই প্রতিবেশীর মধ্যে সবল প্রতিবেশী দুর্বল প্রতিবেশীকে দেখাতে পারে যে এই যে আমরা করলাম, এই যে আমরা করতে পারি। সো এইটা খুব ইন্টারেস্টিং যে এই পলিটিক্সটা আমাদেরকে একভাবে বোঝার জায়গায় যেতে হবে। ফলে চোরাচালান এবং যেটা বলছিলাম যে কেন আপনি চাইলে সীমান্ত বন্ধ করতে পারবেন না, কেন এই যে সীমান্তে এই যে যাতায়াতটা এটা কেন খুব জটিল, কারণ হচ্ছে এই চোরাচালান তো কেবল ভারতীয়রা চায় বা বাংলাদেশিরা চায় বা ব্যবসায়ীরা চায়, বড় ব্যবসায়ীরা চায় তা তো না। সীমান্তবর্তী পুরো কমিউনিটির মানুষ বেঁচে আসছে চোরাচালানের উপরে। তাদের দৈনন্দিন ঈদের সময়ে হিলির মানুষ আল্লাহ বিল্লাহ করতেছে যেন বর্ডারটা এবার একটু ভালো থাকে। বর্ডারটা ভালো থাকে মানে হচ্ছে বর্ডার যেন রিল্যাক্স থাকে, যেন চোরাচালান হইতে দেওয়া হয়, যেন চোরাচালান হলে তারা খেতে পারবে। এখন আপনি রাষ্ট্রের ভাষায় এটা তো ইললিগাল, এটা তো অন্যায়, এটা তো অবৈধ, কিন্তু আপনার দেশের নাগরিকের জন্য আপনি অন্য কোনো ব্যবস্থা রাখেন না, যেটা সবাই বলছিলেন। আপনি তো তাদের জন্য অন্য কোনো উপায় খোলা রাখেননি, তাদের আয় রোজগারের জন্য, লাইভলিহুডের জন্য আপনি কিচ্ছু রাখেন নাই। তো এই মানুষজনগুলো চোরাচালান করবে না তো করবেটা কি? হিলিতে সবচাইতে বড় যে দান ধ্যান করা মানুষটা, যে কোনো ফুটবল ম্যাচ থেকে শুরু করে মসজিদ বানানোর টাকা সবচেয়ে বেশি দেয়, সে হচ্ছে সবচাইতে বড় স্মাগলারদের একজন, এবং তাকে লোকে ভীষণ রকম ভক্তি শ্রদ্ধা করে। আপনি এটা তো খুবই কমপ্লেক্স, তাই না? ফলে এটা এমন না যে আপনি যে কারণে বর্ডার নিয়ে যখন আমরা কথা বলি তখন এই কথাটা খুব বড় হয়ে আসে যে কেন বর্ডারকে আপনি শুধু স্টেটিস্ট পার্সপেক্টিভ থেকে দেখলে, লিগালিস্ট পার্সপেক্টিভ থেকে দেখলে আপনি বর্ডারকে বুঝতে পারবেন না, বর্ডার ল্যান্ডকে বুঝতে পারবেন না, বর্ডারের ডাইনামিক্সকে আপনি বুঝতে পারবেন না। এবং ফলে আপনি হাজার হাজার মানুষের বেঁচে থাকা লাইভলিহুড নির্ভর করতেছে অন্নবস্ত্র নির্ভর করতেছে হচ্ছে বর্ডারে চোরাচালান হইতে দেওয়ার উপরে। তাহলে আপনি সেটাকে সোকল চোরাচালান, হ্যাঁ সোকল অবশ্যই রাষ্ট্রের ভ্যানসেন্ডেলের একটা লেখার খুব মজার নাম আছে, ইজি কাম ইজি গো। হ্যাঁ, আবার ধরেন হিলি বাজারের মানুষজন বলে যে ইন্ডিয়ান ব্যবসা করে, ছেলে কি করে বিয়ের জন্য পাত্র, ছেলে কি করে ইন্ডিয়ান ব্যবসা করে। মানুষের আপনি আইনের ভাষা এটা ইললিগাল। ভ্যানসেন্ডেল বলছেন যে এই লিগাল ফ্রেম দিয়ে আপনি বুঝবেন না, সোসাইটিতে অনুমোদন পাচ্ছে না, লিসিট ইলিসিট এই ধারণা ভ্যানসেন্ডেল ব্যবহার করেন যে লিগাল না, সোসাইটি তাকে পারমিট করে কিনা। এখন আপনার সোসাইটি যদি পারমিট করে তার মানে আপনি এমন ব্যবস্থা করে রাখছেন যে মানুষের আর কোনো উপায় নাই ওইটার উপর নির্ভর করা ছাড়া। এইটা হচ্ছে একটা। এবং এই সমস্ত কিছু থেকে আমার যেটা মনে হয় একটা বড় জায়গা সেটা হচ্ছে যে যারা বর্ডার নিয়ে কাজ করেন স্কলারদের মধ্যে তাদের একটা অংশ যারা বিশেষ করে স্ট্র্যাটেজিক স্টাডিজের জায়গা থেকে কাজ করেন তাদের একটা বিরাট অংশ কিন্তু ওই রাষ্ট্রের লিগালিস্ট এবং স্টেটিস্ট ফ্রেম থেকে বিষয়টাকে দেখে, এবং তারা এর বাইরে মানুষকে দেখতে পারে না। এখন আমি আপনাকে যে হিস্টোরিক্যাল ব্যাকড্রপটা বলছি যে এই যে 47 থেকে শুরু হলো এবং মানুষজনের মার্জিনালিটি শুরু হলো, হ্যাঁ এমন ভাই আছে যে আরেক ভাইয়ের দেখা পাইছে 52 বছর পরে, দুই ভাইয়ের দেখা হয়েছে 52 বছর পরে, ভাইয়ের বাচ্চা কাচ্চা হয়েছে, সেই বাচ্চা বড় হয়েছে, সেই বাচ্চার বিয়েতে 5 ভাই বোন একত্রে হয়েছে কলকাতার বাড়িতে, এক বোন আসছে বিহার থেকে, তার সাথে দেখা হয়েছে 37 বছর পরে, আরেক ভাই আসছে ঢাকা থেকে, তার সাথে দেখা হয়েছে 52 বছর পরে। এই যে ধরেন এই ডাইনামিক্স, আমরা এইটাকে আপনি যদি স্টেটিস্ট বা লিগালিস্ট ফ্রেম থেকে দেখেন তাহলে এটাকে আমরা বুঝবো না। তাহলে কি করে আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করব? এবং বর্ডারের ক্ষেত্রে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যেটা রনি বলছিলেন যে আমাদের দিক থেকে দেখার, মানে ভারতের দিক থেকে যে পড়াশোনা, এটা গতকালকেও আমরা আলাপ করছিলাম, বর্ডার নিয়ে কাজ করেন আরেকজন হোসনা জাহান শিউলি বলে একজন নেদারল্যান্ডসে থাকেন বাংলাদেশি গবেষক, তার সাথে কথা বলছিলাম কালকে। শিউলি বলছিলেন যে ভারতীয় স্কলারদের কাজের ক্ষেত্রে যে তারা যখন ক্রিটিক করেন, তারা বাংলাদেশের বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে যখন ক্রিটিক করেন, তারা হয়তো ভারতেরটা নিয়েও ক্রিটিক করেন, কিন্তু সেই ক্রিটিকের মধ্যে কোথাও একটা সাটল একটু মানে টোন ডাউন করা থাকে কোথাও একটা। আবার আমরা যখন করি তখন আমরা হয়তো কেবল ওদেরটাই বলছি, আমরা হয়তো আমাদের দিক থেকেও আমাদের বিজিবি কী করছে, আমাদের স্টেট কী করছে, এই গল্পটা আমি সব জায়গায় বলি। আমার রিসার্চ নিয়ে আমি যখনই কথা বলি তখন এই গল্পটা বলি। আপনারা তো ভাবেন যে স্টেট, মানে আমি এতক্ষণে যেটা বলতে চাইছি যে আসলে স্টেট কিন্তু আপনারা যে ভাবেন যে স্টেট চোরাচালান হইতে দেয় না, এটা তো আসলে ঠিক না। কনভিনিয়েন্সের উপর নির্ভর। আপনার কথা শেষ হলে আমি বলবো আবার।
স্টেট ওই দেয় না আপনার, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি যে স্টেট দেয় না ইয়েকে, ওনাকে চলে যেতে বলেন, চেয়ারের তলে ঢুকে কথা বলতেছে। সরি, কিছু না ভাই, আপনি বাইরে যেয়ে কথা বলে আসুন, অসুবিধা নেই। আচ্ছা সরি, ঠিক আছে, আমাকে শিখতে হবে, এদিকে আসুন, বসুন। না না ঠিক আছে, অসুবিধা নেই, না নিশ্চয়ই জরুরি কল, আমি বুঝি ভাই, হ্যাঁ অসুবিধা নেই ভাই, থ্যাংক ইউ, আপনি শুনছেন সেটাও তো বড় ব্যাপার। আচ্ছা আমরা, আমি বলছি যে এই যে পুরো জিনিসটার মধ্যে যে আমরা ধরে নিই যে স্টেট চোরাচালানকে ঘটতে দেয় না, বা কিন্তু আমরা একই সাথে বলছি যে তাহলে ফেন্সিং হলো, লাইট বসালো, হ্যাঁ কোথাও কোথাও ইলেকট্রিফাই করছে, কোথাও কোথাও স্টেট গুলি করে মেরে ফেলছে, স্টেট এজেন্টরাই তো এগুলো করছে, তারপরেও তো চোরাচালান চলছে এবং দুই স্টেটই এটা জানে, দুই স্টেটই জানে যে চোরাচালান চলছে, তাহলে স্টেট দেয় না, এটা আমরা কীভাবে বলি? তার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে 2007-08 যখন 1-11 সরকার বলে আমরা যে সরকারকে চিনি, সেই সরকার যখন আসলো, চালের দাম বাংলাদেশে আকাশ ছুঁয়ে গেল। কেননা এটা আমরা বুঝি কেন কেন গেল, এটা এই সরকারের ব্যর্থতার একটা বড় জায়গা। রাজনৈতিক পক্ষগুলোর সাথে সরকার কোনো আস্থার সম্পর্ক তৈরি না করতে পারলে যেটা হয়, ব্যবসায়ী সিন্ডিকেট তো সব রাজনৈতিক দলগুলোর হাতে, তারা সরকারকে কোঅপারেট করছে না। হ্যাঁ, এগুলোর কোনো তথ্য প্রমাণ আমি দিতে পারবো না, কিন্তু এটা খুব পরিষ্কার পানির মতো যে চালের দাম 7-8 ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে চালের দাম এমন আকাশচুম্বী হলো, সরকার কিছুতে এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। তখন মনে আছে যে ভারত বাংলাদেশকে চাল রপ্তানি করা বন্ধ করে দিল। তখন পঙ্কজ শরণ ছিলেন না কে ছিলেন ভারতীয় হাইকমিশনার, তাকে প্রেসে মিডিয়ার সামনে জিজ্ঞেস করা হলো যে ভারত কেন বাংলাদেশকে চাল রপ্তানি করছে না। তা উনি ভীষণ অ্যারোগেন্ট ভঙ্গিতে বললেন, আমরা কি নিজেরা না খেয়ে আপনাদেরকে খাওয়াবো? হ্যাঁ, তো ধরেন এরপরে যিনি আমাকে হিলি বাজারে বসে এই পুরো ঘটনাটা বলছেন, তিনি বলছেন যে এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে গভর্নমেন্ট, মানে তার ধারণা যে গভর্নমেন্ট স্থানীয় পর্যায়ের বিজিবিতে এটা বলে দিল যে চাল যাতে আসে, ট্রাক ভর্তি ভর্তি চাল বর্ডারের ওই পারে এসে দাঁড়ায়, ট্রাক আনলোড হয়, বাংলাদেশের লেবাররা গিয়ে চাল বাংলাদেশে নিয়ে আসে। ব্রড ডে লাইটে সেটা ঘটল। বুঝতে পারেন রাষ্ট্রের সাথে বর্ডারের সম্পর্ক কত জটিল। আমরা যত সিম্পল করে দেখি যে এই রাষ্ট্র ওই রাষ্ট্রকে মেরে দিচ্ছে, মারতেছে, কিন্তু সেটা খুবই কেয়ারফুলি ক্রাফটেড। এই মৃত্যুগুলো আমরা যে এই যে এখন পাজল হাতটাচ্ছি কেন মারে, এই যে রনি বারবার বললো যে আমি ভাবছিলাম ওই মেয়েটা কী করলো যে 6 জনের মধ্যে, মানে আমরা লজিক্যালি বোঝার চেষ্টা করছি রাষ্ট্র অপারেট করে একটা অন্য জায়গা থেকে, এবং এইটাকে আপনি সবসময় ওই কোনো লিগ্যাল ফ্রেম দিয়ে আপনি বুঝতে পারবেন না। এবং দুই রাষ্ট্রের যে অসম সম্পর্ক, ভারত বাংলাদেশের যে অসম সম্পর্ক, ফলে আমাদের খুব রাগ হয়, আমাদের খুব হতাশ লাগে, আমাদের মন খারাপ হয়, হবেই, কারণ আমরা মানুষ, আমরা ইমোশনালি চার্জড হয়ে যাই, এটাই তো হওয়ার কথা। হ্যাঁ, একটা ছবি তুলতে গেলে, একটা রিপোর্ট লিখতে গেলে আমাদের, হ্যাঁ রনি কিংবা উনি কিংবা আমি যখন ফেলানি নিয়ে চ্যাপ্টারটা শুরু করছি, তখন আমার নিজের, হ্যাঁ আমার হয়তো গায়ে লাগছে খুব, কিন্তু সত্যি কথা হচ্ছে এটাকে স্কলারলি আনপ্যাক করা খুব জরুরি, স্কলারলি চ্যালেঞ্জ করা খুব জরুরি। পুরো সাউথ এশিয়ান স্টাডিজ বলে যে পড়াশোনার শাস্ত্রটা আছে, দক্ষিণ এশীয় অধ্যয়ন বলে যে পড়াশোনাটা আছে, এই পুরো সাউথ এশিয়ান স্টাডিজের পড়াশোনাটা খুবই ভারতকেন্দ্রিক। এবং আমাদের স্কলাররা বুঝে এবং না বুঝে ওই ফ্রেমওয়ার্কটাকে পার্টিশন নিয়ে আমাদের স্কলারদের বোঝাবুঝি পুরোটা হচ্ছে ভারত যেভাবে পার্টিশনকে দেখতে চায় এবং দেখাতে চায়, সেই ন্যারেটিভটাকে আমাদের স্কলাররা অ্যাডপ্ট করে ফেলেন। আমাদের স্কলারদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভারতকেন্দ্রিক জায়গা থেকে বের হয়ে আসা। এবং এখানে কতগুলো ধান, কেমন করে আমরা এরকম ভারতকেন্দ্রিক জায়গাতে পা দিলাম, একটা বড় জিনিস হচ্ছে যে যখন কিনা পাকিস্তানের বিরুদ্ধে, মানে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে ভারত সহায়তা দিল, তখন তো শত্রু কমন হলো, এবং তার ফলে আমরা যে বাঙালি জাতীয়তাবাদ পেলাম 71-এ, সেই বাঙালি জাতীয়তাবাদ দেখলো যে ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের অনেক, হ্যাঁ, এবং ভারতের কাছে আমাদের অনেক ঋণ। নাভিনের বইয়ের মধ্যে আছে, নাভিনের এই ইন্ডিয়াস বাংলাদেশ প্রবলেম বইয়ের মধ্যে আছে যে এইটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা বিশাল জায়গা, যে এই যে ঋণ স্বীকার করা, মানে সারা জীবন আমাদেরকে ঋণ স্বীকার করে যেতে হবে। এই সম্পর্ক যে অসাম্য, ভারত বাংলাদেশ সম্পর্ক যে অসম, এটা শুধু টাকা পয়সা রাজনীতির দিক থেকে অসম না, আমাদের মাথার ভেতরে এই অসমতা আমরা মেনে নিচ্ছি, আমরা এই অসমতার কাছে সমর্পিত, যে না
ভারত তো আমাদেরকে সহায়তা করছিল ওই সময়। এই যে ঋণ স্বীকার, এটা আমাদেরকে কনসেপচুয়ালি আমাদের সামনে একটা দেয়াল তৈরি করে দিচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্ককে ক্রিটিক্যালি বোঝার চেষ্টা করার। এখানে ভারত মানেই মন্দ আর আমরা মানেই ভালো, আমরা মানেই ভিকটিম আর ওরা মানেই শুধু অপ্রেসার, এত সরল না। প্রত্যেকটা ওখানে গরিব মানুষ আছে, ওখানে মার্জিনাল মানুষ আছে, তাদের প্রতিও তাদের রাষ্ট্র। এই যে বাঙালি মুসলমান যারা ভারতে ট্র্যাপড, হ্যাঁ, তারা যে বর্ডারে, বেঙ্গল বর্ডারে তারা যে সবচাইতে বেশি ইয়ের মধ্যে পড়ে, পুশিন বলেন, আর তারা যে হত্যা বা ইয়ের মধ্যে সন্দেহের মধ্যে, এই যে এনআরসি নিয়ে যা কিছু হচ্ছে, তার সমস্ত কিছুর ইয়েতে হচ্ছে ওখানকার যে বাঙালি মুসলমান। তো ফলে আপনার তো তার জন্যও ইয়ে থাকবে, হ্যাঁ। এবং আপনি আবার আপনার দেশে অন্য ধর্মের মানুষের সাথে, ওই যে উনি পাহাড়ের কথা বলছিলেন, অন্য জাতির মানুষের সাথে কি করছেন সেই ব্যাপারেও আমাদের তো আসলে থাকতে হবে। সুতরাং ওই কথাটাই সপ্রাণকে আমি অ্যাপ্রিসিয়েট করি, যে সপ্রাণ একটা এটা খুবই বিপজ্জনক, এই ধরনের বিষয় নিয়ে কথা বলা খুব বিপজ্জনক। কারণ ওইতে করে ওই যে আমাদের রাগ, ক্ষোভ ইত্যাদির কারণে খুব একতরফাভাবে ভারত মন্দ বলে খুশি হয়ে আমরা চলে যেতে পারি। কাজটা আসলে এখানে না, কাজটা হচ্ছে আসলে স্কলারলি কনস্ট্রাক্ট করা যে কেন এটা প্রবলেমেটিক, এবং বিয়ন্ড দ্য বর্ডার, হ্যাঁ, হিউম্যান ডিগনিটির জন্য কথা বলা বিয়ন্ড দ্য বর্ডার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অবশ্যই সেখানে বড় রাষ্ট্র হিসেবে ভারত যে দাদাগিরি আমাদের সাথে করে, এবং এই দাদাগিরি আমরা কিভাবে আমাদের মাথায় তুলে নিয়েছি সেটাও বোঝা, আমাদের কনসেপচুয়াল জগতে, পড়াশোনার জগতে কিভাবে আমরা ওই হেজেমনির মধ্যে পড়ে আছি, হ্যাঁ, সেটাও বোঝাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেইটা যেদিন আমরা বুঝবো সেদিন আমাদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এইটুকুই আর কি। সকলকে ধন্যবাদ।